আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হাইড্রোলিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বার্নৌলির সমীকরণ এবং হেড লস এটা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে দুইটা ভিডিও হবে। প্রথম এই ভিডিওটাতে আমি সূত্র এবং কিছু অঙ্ক করিয়ে দিব, এর পরের ভিডিওতে আমি আরো অনেকগুলো অঙ্ক করিয়ে দিব। আমি টোটাল অনেকগুলো অঙ্ক করিয়ে দিব যাতে করে এই হেড লস এবং বার্নৌলির ইকুয়েশন এটা তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়। তো এই বার্নৌলির ইকুয়েশন এবং হেড লসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডুয়েট এডমিশন এবং জব প্রিপারেশনের জন্য। সব জায়গায় কিন্তু প্রায় এখান থেকে প্রশ্ন আসে। আর যে এই অধ্যায়টা ভালো করে পারবে না সে আসলে হাইড্রোলিক্সের কিছুই জানে না। এই অধ্যায়টা খুব ভালো করে জানতে হবে। এই অধ্যায়ে কিন্তু অনেক গোজামেল আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং বেসিকটা ক্লিয়ার করে নেবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কিংবা ফেসবুক আছে, গ্রুপ আছে, পেজ আছে, সব জায়গায় যোগাযোগ করতে পারো। আমি সব জায়গায় অ্যাভেলেবেল থাকি। তো প্রথমে এই অধ্যায়ে যে জিনিসটা আমি পড়বো সেটা হচ্ছে বার্নৌলির সমীকরণ। তো বার্নৌলির সমীকরণ কাকে বলে? বার্নৌলির সমীকরণ কিন্তু তুমি অনেক জায়গায় ডেফিনেশন দেখবে, অনেক কিছু দেখবে, সেগুলোর মধ্যে কিন্তু সমস্যা আছে। আমি এক্সপ্লেন করব কেন সমস্যা আছে। তো তোমরা সেভাবে যদি দিতে যাও তাহলে কিন্তু তোমাদের মার্কস কিছুটা কাটা যেতে পারে। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। তো বার্নৌলির সমীকরণ কাকে বলে? যে কোনো ভরের অসংকোচনশীল তরল হতে হবে। প্রথম কথা, যে কোনো ভরের অসংকোচনশীল, কম্প্রেসিবল ফ্লোর জন্য এটা অ্যাপ্লাই হবে না। অসংকোচনশীল তরল যদি অবিরাম ভাবে প্রবাহিত হয়, অর্থাৎ প্রবাহিত হতে হবে, সেই তরলের প্রত্যেকটি কণার মোট হেড সর্বদা সমান থাকে। একটু এক্সপ্লেন করছি। একটা পাইপ রয়েছে বিশাল বড়, পাইপের ভিতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। মনে করো পানি, পানি অনেকটা কিন্তু ইনকম্প্রেসিবল। তো পানি যেহেতু প্রবাহিত হচ্ছে, তো পানির যে কোনো তুমি কণা নাও, 2টি কণা নাও, 10টি কণা নাও, প্রত্যেকটি কণারই মোট হেড জিনিসটা কি সেটা আমরা এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে মোট হেড মানে হচ্ছে, এখানে কিন্তু হাইড্রোলিক্সের ক্ষেত্রে মোট হেডকে তিনটা ভাবে, মোট হেড, হেড মানে কিন্তু শক্তি, মোট হেডকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে হলো ড্যাটাম বা উচ্চতা জনিত হেড, ভ্যালোসিটি বা বেগ জনিত হেড, প্রেসার বা চাপজনিত হেড বা চাপজনিত উচ্চতা। এখন এই হেড বা শক্তি একই কথা, এগুলোকে সবগুলোকে উচ্চতায় প্রকাশ করা যে শক্তি, এই তিনটা শক্তিকে মোট হেড হিসেবে কনসিডার করা হয়েছে। বাকি যেই হেডগুলো আছে, যেমন ইলেকট্রিক্যাল এনার্জি থাকতে পারে, ইন্টারমলিকুলার এনার্জি থাকতে পারে, ম্যাগনেটিক এনার্জি থাকতে পারে, এই এনার্জিগুলো কিন্তু কনসিডার করা হয়নি। কেন করা হয়নি? কারণ এগুলো মেজর অনেক বিশাল মান ওগুলোর তুলনায়, সেই জন্য ওগুলোকে ইগনোর করা হয়েছে। তো এই তিনটাকে মোট হেড হিসেবে কাউন্ট করা হয়েছে। এই তিনটা এনার্জি ওই তরলটা যেটা প্রবাহিত হচ্ছে তার জন্য সর্বদা সমান থাকবে, এটা চেঞ্জ হবে না। এটাই ছিল বার্নৌলির ইকুয়েশন। তো আমরা অবশ্যই বার্নৌলির ইকুয়েশন সমীকরণটা যদি লিখবো তো অবশ্যই যে কোনো অসংকোচনশীল তরল যদি অবিরাম ভাবে প্রবাহিত হয়, তাহলে সেই তরলের প্রতিটি কণার মোট হেড সর্বদা সমান থাকবে। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এবং ইকুয়েশনটা এভাবে লিখবো, z প্লাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p ডিভাইডেড বাই রো জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন অনেক জায়গায় দেখবা 1 2 দিয়ে লেখা আছে, 1 2টা অ্যাভয়েড করবে। কারণটা আমি এক্সপ্লেন করছি। 1 2 মানে দুইটা পয়েন্ট বোঝাচ্ছে। বার্নৌলির ইকুয়েশন কিন্তু দুইটা পয়েন্ট না, প্রত্যেকটা পয়েন্ট বোঝাতে হলে কনস্ট্যান্ট লেখা থাকে, কনস্ট্যান্ট লিখতে হয়। কনস্ট্যান্ট মানে এটা প্রত্যেকটা পয়েন্টের জন্য চেঞ্জ হবে না। আর তুমি যদি 1 2 দাও তাহলে যে কোনো দুইটা পয়েন্টের ক্ষেত্রে, তখন তৃতীয় পয়েন্ট আসলে সেটা কিন্তু কনসিডারেবল না। সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট লিখতে পারি, এটা মোস্ট অ্যাকুরেট, এখানে কিন্তু কোনো ভুল নেই। তো এতক্ষণে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে বার্নৌলির সমীকরণটা কি। বার্নৌলির সমীকরণটা আর আরো দুইটা কথা বলবো, সেটা আমরা ম্যাথ করতে লাগবে। সেটা হচ্ছে এই ইকুয়েশনটা আমরা দুইটা পয়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, প্রত্যেকটা অঙ্কেই দুইটা পয়েন্টের ক্ষেত্রে 1 আর 2 দিব। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এগুলো সবগুলো কিন্তু উচ্চতায় নিয়ে গেছি, আমরা সাধারণত পানির উচ্চতায় নিয়ে যাব। মানে পানির উচ্চতায় নিয়ে গিয়ে তোমরা অঙ্ক করো, আমিও অঙ্ক করবো, জাস্ট এক্সপ্লেনটা একটু ডিপলি করবো। সেই জন্য বলে দিচ্ছি, এই ইকুয়েশনটা আমরা লিখবো, এটা পানির উচ্চতায় নিয়ে যাব। তো এই দুইটা জিনিস মোটামুটি বার্নৌলির সমীকরণে তোমাদের মাথায় রাখতে হবে। খুবই সহজ, অনেক কিছু নাই এখানে, মানে বেশি কিছু নাই। তো এই ছিল বার্নৌলির সমীকরণ। এরপর আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হেড লস। হেড লস জিনিসটা কি? এই যে আমরা বার্নৌলির সমীকরণ একটা পাইপ কনসিডার করেছি, পাইপের ভিতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, ওই তরলের দুটি কণা যদি আমি নেই বা দুটি সেকশন যদি আমি নেই, ওই দুটি সেকশনে তরলের হেডের কিছুটা ঘাটতি দেখা গিয়েছে। এখন ঘাটতি দেখার মূল কারণটা কি? বিভিন্ন কারণে লস হতে পারে। যেমন ধরো পানিগুলো প্রবাহিত হচ্ছে, যেই পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পাইপের যে সারফেসটা আছে সেটার সাথে ফ্রিকশনের কারণে কিছুটা লস হতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের লস, ফিটিং, ভিতরে একটু ময়লা জমেছে, বিভিন্ন কারণে লস হতে পারে।
তো এই লস গুলো অবশ্যই কাউন্ট করতে হয়, কারণ আমরা দেখি যে শহরাঞ্চলে বা গ্রামে যেখানেই বলো না কেন পানি কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হয় পাইপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। তো সেখানে লসটা অবশ্যই কাউন্টেবল, না হলে কিন্তু আমাদের দেখা গেছে যে ট্যাঙ্কি থেকে তুমি পানি ছেড়েছো, যেটা তোমার বাসায় পৌঁছানে, তুমি হিসাব করেছো বাসায় পৌঁছাবে কিন্তু পৌঁছায় না, কারণ হেড লস এত বেশি হয়েছে যে বাসায় পৌঁছানোর মতো শক্তি পায়নি। তো আমাদের অবশ্যই হেড লসটা কাউন্ট করতে হবে। তো হেড লসটা আবার দুই ধরনের, হেড লস বা শক্তি লস দুই ধরনের, একটা হচ্ছে মেজর হেড লস, একটা মাইনর হেড লস। মেজর হেড লস কি, মাইনর হেড লস কি? মেজর হেড লস মানে যেগুলো টোটাল হেডের তুলনায় মানে মোটামুটি দেখা যায়, যেমন ধরো তোমার টোটাল হেড হচ্ছে 50 আর একটা হেড লস দেখা গেছে 0.1 বা 0.5 বা 1, সেক্ষেত্রে তো এটা কাউন্টেবল, ঠিক আছে। আবার তোমার হেড লস দেখা গেছে তোমার টোটাল হেড হচ্ছে 50 কিন্তু তোমার হেড লস হয়েছে 0.01, এটা কিন্তু নেগলিজিবল। তো সেটা হচ্ছে মাইনর হেড লস। মানে মাইনর হেড লস ছোট দেখে এটাকে মাইনর, মেজর হেড লস বড় দেখে এটাকে মেজর হেড লস। তো মেজর হেড লস, মাইনর হেড লস শুধু একটাই আছে, সেটা হচ্ছে ঘর্ষণজনিত হেড লস। দেখা গেছে যে ঘর্ষণজনিত, ঘর্ষণ কার সাথে হয়? পানির সাথে পাইপের যে সারফেস আছে তার। এই ঘর্ষণজনিত হেড লসের মানটা অনেক বেশি, সেই জন্য এটাকে মেজর হেড লস বলা হয়েছে। তো মেজর হেড লস, ঘর্ষণজনিত হেড লস নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে, একটা ডার্সি সূত্র, একটা চেজি সূত্র। আমরা দুইটা সূত্র শিখবো, তবে সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয় ডার্সি সূত্র। এই ডার্সি সূত্র নিয়ে অনেক গোজামেল আছে, সেই গোজামেল গুলো আমরা এখনই শিখে যাব। তো ডার্সি যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে HF অর্থাৎ ফ্রিকশনাল হেড লস ইজ ইকুয়াল টু 4FLV স্কয়ার ডিভাইডেড বাই 2ZD। খুব কমন একটা সূত্র। কোনটা দ্বারা কি ইন্ডিকেট করে? 4F, এই এফটা দ্বারা ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট করে বা ঘর্ষণ সহগ। এই এলটা হচ্ছে পাইপের দৈর্ঘ্য, ভিটা হচ্ছে প্রবাহিত তরলের ভেলোসিটি, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ডিটা হচ্ছে পাইপের ব্যাস। তো খুবই কমন একটা সূত্র, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এই সূত্রে একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে 4FLV স্কয়ার ডিভাইড বাই 2ZD আছে, কিন্তু কেন 2FLV স্কয়ার ডিভাইডেড বাই ZD নেই? অর্থাৎ অন্যান্য সূত্রতে আমরা যেটা দেখেছি, দুই তিনটা সংখ্যা উপর নিচে থাকলে আমরা কাটাকাটি করে, মানে ধরো উপরে আছে 5 নিচে আছে 3, আমরা কাটাকাটি করে একটা জিনিস বসাই দশমিকে, কিন্তু কখনো কিন্তু উপরে 4 নিচে 2 আমরা বসাই না, সূত্রে বসাই না। এই সূত্রে আছে। এর মূল কারণটা কি? পরের সূত্রটা দেখলে আমরা বুঝতে পারবো এর কারণটা। পরে হচ্ছে FFLV স্কয়ার, মানে এটাকে আমি যদি বলি FLV স্কয়ার ডিভাইড বাই 2G। এখন FLV স্কয়ার ডিভাইড বাই 2G, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে এই এফটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট আর এই FFটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। এখন এটা আবার সুন্দর আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নেই। এখানে মূলত ঘটনাটা ঘটেছে, ডার্সি মহাশয় যে সূত্রটা দিয়েছিল সেটা হচ্ছে FLV স্কয়ার ডিভাইড বাই 2ZD। অর্থাৎ ডার্সি মহাশয় যে সূত্রটা দিয়েছিল সেটা ছিল FLV স্কয়ার ডিভাইড বাই 2ZD, কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা 4FLV স্কয়ার ডিভাইড বাই 2ZD। আচ্ছা, ঘটনাটা ঘটেছে ডার্সি মহাশয় ফ্রিকশন ফ্যাক্টরি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্টের সুবিধার্থে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করেছে। এটা মূলত রেনল্ড নাম্বার থেকে বের হয়। তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট যখন বের করে ফেলেছে, তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করার পর তারা হিসাব করে দেখলো যে ফ্রিকশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 4F, মানে 4 ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো তারা বিজ্ঞানের সূত্র তো চেঞ্জ করতে পারবে না। মনে করো নিউটন একটা সূত্র দিয়েছে, সেটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। সেখানে যদি নতুন কিছু অ্যাড করতে চাই তাহলে সেটাকে আমরা অ্যাড করে দিতে পারবো। তো তারা FF এর জায়গায় 4F ঠিকই লিখেছে, কিন্তু পুরো সূত্রটা ঠিক রেখেছে, কারণ ডার্সি মহাশয়ের সূত্রটা তুমি চেঞ্জ করতে পারবে না। সেই জন্য সূত্রটা একটু অড টাইপের, 4 আবার নিচে 2 কাটাকাটি করেনি, কারণ নিচে 2টা তো ডার্সি মহাশয় দিয়েছিল। সেই জন্য কিন্তু আমরা 4FLV স্কয়ার ডিভাইড বাই 2ZD ব্যবহার করি। আর ডার্সি মহাশয় যেটা দিয়েছিল FLV স্কয়ার ডিভাইড বাই 2ZD, যেখানে উপরে যেটা হয় সেটা ফ্রিকশন ফ্যাক্টর আর একটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এই তোমাদের সবার মধ্যে ফ্রিকশন ফ্যাক্টর আর ফ্রিকশন কোএফিসিয়েন্টের মধ্যে একটা ঝামেলা তৈরি করে ফেলো তোমরা, এটা আমি একটু পরে ক্লিয়ার করব। তার আগে একটা জিনিস দেখি, আরেকটা সূত্র আছে, সেটা আমি সবচেয়ে অনেক জায়গায় ব্যবহার করব। সেটা কখন ব্যবহার করব? যখন ভ্যালোসিটিটা আমাদের দরকার নাই কিন্তু নির্গমনটা দেয়া আছে। যখন ভ্যালোসিটিটা দরকার নাই কিন্তু নির্গমনটা দেওয়া আছে, তখন অঙ্কটা ছোট করার জন্য আমি FLQ স্কয়ার ডিভাইডেড বাই 3D টু দি পাওয়ার 5 এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাটা সম্পূর্ণ MKS এ করতে হবে অঙ্কটা। আর এখানে সুবিধাটা এটাই হচ্ছে, কখনো যদি নির্গমন বের করতে বলে বা নির্গমন দেয়া থাকে কিন্তু ভ্যালোসিটি দেয়া থাকে না, তখন আমি সরাসরি এটা ব্যবহার করে অঙ্কটা খুব সহজে করতে পারবো। এরপরে যেটা আছে সেখানে, আচ্ছা এখন আমি ফ্রিকশন ফ্যাক্টর আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট নিয়ে কথা বলবো। ফ্রিকশন ফ্যাক্টর এখানে খুব ভালো করে দেখো, এখানে F, এই Fটা আমার সূত্রে বা
এই এফটা ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্রিকশন কোফিসিয়েন্ট। এটা আরেকটা নাম থাকতে পারে ডার্সির সহগ। ডার্সির সহগ বললেও আমরা এফ ধরবো, ফ্রিকশন কোফিসিয়েন্ট বললেও এফ ধরবো, শুধু এফ থাকলেও ফ্রিকশন কোফিসিয়েন্ট ধরবো। আবার এফ এফ, এফ এফটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, এটাকে আরেকটা নাম হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর কোফিসিয়েন্ট। আবার ডার্সির ধ্রুবকও বলতে পারে, ডার্সির গুণাঙ্কও বলতে পারে। এইগুলি লেখা থাকলে আমরা বুঝে নিব সেটা এফ এফ এর মান দিয়েছে। এখন আসো আরো ঝামেলার কথা। এখন কিছু বই আছে, বিশেষ করে ইন্ডিয়ান রাইটার বা এশিয়ানে যে রাইটাররা আছে, তারা সবাই কিন্তু ফ্রিকশন কোফিসিয়েন্ট ব্যবহার করে। আমি অনেকগুলো বই, প্রায় 10-15টা ইংলিশ রাইটারের বই ঘাটাঘাটি করেছি, সেখানে যেই প্রবলেমটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রাইটার বা মানে এশিয়ান যে রাইটাররা আছে ওরা সবাই ফ্রিকশন কোফিসিয়েন্ট ব্যবহার করেছে। তো তারা মানে প্রশ্নের মধ্যে এফ ইজ ইকুয়াল টু ফ্রিকশন কোফিসিয়েন্টই লিখে দিয়েছে। আবার আমেরিকান বা ইটালিয়ান বা ইউরোপের দিকে যে রাইটাররা আছে তাদের বইগুলোতে দেখা গিয়েছে যে তারা এফ মানে পুরো বইটার মধ্যে যতগুলা এফ আছে সবগুলা এফ এল ভি স্কয়ারের সূত্র, মানে ফ্রিকশন ফ্যাক্টর। তো তারা আর এফ এফ লেখেনি, এফ এফ দিয়ে অঙ্ক করে দিয়েছে। এখন মনে করো যে একজন চাকরি পরীক্ষা যে প্রশ্ন করে, কিংবা তোমাদের বড় ভাইরা বা বিভিন্ন বইয়ে যারা প্রশ্ন করে, তারা কি করলো, কেউ আমেরিকান রাইটারের বই থেকে প্রশ্ন নিয়েছে, কেউ ইন্ডিয়ান রাইটারের বই থেকে প্রশ্ন নিয়েছে, দুইটা প্রশ্ন আনলো, দুইটাতেই এফ আছে এবং একটাতে সে অঙ্ক করেছে ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে, আর একটাতে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়েছে। দোষটা আসলে তার না, ইংলিশ রাইটারের দোষ না, তাদের রিজিয়নে যে জিনিসটা প্রচলিত সেটা দিয়ে তারা অঙ্ক করেছে। ইন্ডিয়ান বা এশিয়ান যারা আছে তাদের রিজিয়নে যেটা চলে সেটা দিয়ে প্রশ্ন করেছে। বাঙালিরা কোথায় যাবে, এটা হচ্ছে খুব দ্বিধাদ্বন্দ্ব, সেই জন্য মূলত এই জায়গাগুলোতে ঝামেলা আছে। তো আমি সহজভাবে যেটা বলবো, সহজ পরীক্ষার মধ্যে যদি এফ দেয় অবশ্যই তুমি ফ্রিকশন কোএফিসিয়েন্ট ধরবে, এফ এফ যদি দেয় ফ্রিকশন ফ্যাক্টর ধরবে। আসলে এটা আসলে বলা মুশকিল যে ওই প্রশ্নটা কোন রাইটারের বই থেকে নেওয়া আছে, এভাবে তো তুমি আসলে কোনো সলিউশনে যেতে পারবে না। সেই জন্য এটা নিয়ে ঝামেলা বা গোজামেল তৈরি করার কোনো দরকার নাই, এই জিনিসটা মাথায় রাখবা। এরপর যদি পরীক্ষায় দেখো এফ, সোজা ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়ে করে নিবা। আচ্ছা, অনেকে আবার 0.00 এরকম একটা, মানে জিরোর পরে কয়টা শূন্য থাকলে ফ্রিকশন ফ্যাক্টর, কয়টা শূন্য থাকলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এরকম একটা টার্ম মাথায় রাখে, সেটা টোটালি ভুল। আমি অনেকগুলো বই দেখেছি যেখানে মানে অনেকে যেটা বলে যে দুইটা শূন্য যদি থাকে তাহলে সেটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। দুই মানে 0 পয়েন্ট, মনে করে এফ ইজ ইকুয়াল টু 0.001, এটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট তারা বলে, এটাকে নাম দিয়েছে তারা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এটা অ্যাবসলিউটলি ভুল। আমি অনেকগুলো বই দেখেছি, সব বই এগুলো ঠিক না। এটা আসলে দুই একটা রাইটারের বইয়ের ক্ষেত্রে যায়, কিন্তু এভাবে তো আমরা আসলে দুই একটা রাইটারের দিকে দিয়ে তো পুরা জিনিসটা জাস্টিফাই করতে পারবো না, ঠিক আছে? তো এই টপিকটাও কিন্তু টোটালি ইউজলেস। তুমি দুই একটা বইয়ের ক্ষেত্রে সেটা হবে, দুই একটা অঙ্কের ক্ষেত্রে সেটা হতে পারে। আমি যেটা ফাইনালি বলছি, তুমি এটা বিশ্বাস করতে পারো যে এটাই করলে তোমার জন্য ভালো হবে। যেহেতু চাকরির পরীক্ষায় তো এফ দিয়েছে, আমরা ম্যাক্সিমামই জানি এফ ইজ ইকুয়াল টু ফ্রিকশন কোএফিসিয়েন্ট। সেক্ষেত্রে যদি তারা মানে কেউ যদি সলিউশনটা ফ্রিকশন ফ্যাক্টর দিয়েও করে, এই ক্ষেত্রে আসলে খুব একটা ভুল হবে তা না, হতে পারে যে ওই ম্যাথটা আমেরিকান রাইটারের যেই বই আছে সেখান থেকে নিয়েছে, সেখানে হয়তো ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে করা, এতে কিন্তু তুমি ভুল সেটা না। সেই জন্য আমি টোটালি ফাইনালি যেটা বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে এই টার্মগুলো মাথায় রাখবা। এফ দ্বারা ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ডার্সির সহগ, ফ্রিকশন ফ্যাক্টর কোএফিসিয়েন্ট, ডার্সির ধ্রুবক, ডার্সির গুণাঙ্ক, এই সবগুলোই হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। আর পরীক্ষায় যদি এফ দেওয়া থাকে সেটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এফ এফ দেওয়া থাকলে ফ্রিকশন ফ্যাক্টর। তো আশা করি তোমরা সকলে ডার্সির সূত্রটা ভালো করে বুঝতে পেরেছো, এবং ডার্সির সূত্রের পরে আমরা এখন চেজি সূত্রতে চলে যাব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে চেজি সূত্রটা এখানে দেওয়া আছে, চেজি সূত্র আর নিচে মাইনর হেড লস গুলো দেওয়া আছে। চেজি সূত্রটা হচ্ছে এইচ এফ অর্থাৎ ফ্রিকশনাল হেড লস ইজ ইকুয়াল টু আইএল। এখানে আইটা হচ্ছে লস পার লেন্থ, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ হেড লস হচ্ছে, আর এলটা হচ্ছে টোটাল পাইপ। এখন টোটাল পাইপের লেন্থ আর যদি আর প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ লস আছে, এই দুইটা যদি গুণ দাও তাহলে টোটাল হেড লস পেয়ে যাবে। এটা হচ্ছে চেজির সূত্র। তো এখানে এই আইটা বের করার জন্য আমাদের এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। এই ইকুয়েশনটা হচ্ছে মিন ভ্যালোসিটি, অর্থাৎ পাইপের ভিতর দিয়ে যেই তরল প্রবাহিত হচ্ছে সেটার মিন ভ্যালোসিটি সূত্র, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার এম আই। কোনটা দ্বারা কি ডিনাইট করছে? ভি তো মিন ভ্যালোসিটি, পাইপের ভিতর দিয়ে প্রবাহিত তরলের মিন ভ্যালোসিটি, সিটা হচ্ছে চেজির সহগ, ঠিক আছে? এই যে চেজির সহগ, এটা প্রশ্নে দেওয়া থাকবে, আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল এগুলো করব। এই এমটা হচ্ছে হাইড্রোলিক মিন ডেপথ, হাইড্রোলিক মিন ডেপথ,
এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে এরিয়া বাই প্যারামিটার, যেটা ক্যালকুলেশন করলে আসে D/4, অর্থাৎ হাইড্রোলিক মিন ডেপথ এটাকে এরিয়া বাই প্যারামিটার D/4, আর আইটা হচ্ছে লস পার হেড, লস পার লেন্থ। তো আশা করি এই চেজি সূত্রটা বুঝতে পারছো, এখানে কোনো ঝামেলা নেই, কোনটা দ্বারা কি বোঝায় আমি তোমাদেরকে বলে দিয়েছি। আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রটা আরো ভালো করে তোমরা ক্লিয়ার হবা। তো এতক্ষণ আমরা পড়েছি মেজর হেড লস, এখন আমরা মাইনর হেড লসে চলে যাব। মাইনর হেড লস কিন্তু অনেকগুলো, প্রায় 5টা, আসলে 5টা না আরো অনেকগুলো আছে। আমাদের এই যে আমরা যে অধ্যায়টা করবো সেখানে যেন 5টাই দরকার হবে, কারণ দেখা গেছে যে 5টাই আসে, 5টার মধ্যে আবার শেষেরটা আসেই না। 5 নম্বরটা অনেকটু জটিল সূত্র, এটা টোটালি আসেই না। তো আমরা মূলত এই 4টা খুব দরকার, 4টাই বেশি প্রয়োজন। এবং আমি খুব মজার একটা কথা, সেটা হচ্ছে এই 4টা সূত্র গতানুগতিক যতগুলো বই আছে, এডমিশনের বলো, জব প্রিপারেশন হলো, প্রত্যেকটাতে এই 4টার মধ্যে 2টা সূত্র ভুল দেয়া আছে, যেটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এতগুলো বই বাজারে পাওয়া যায় কিন্তু 2টা বইয়েই যদি, মানে এতগুলা বই, তার মধ্যে 2টা বই যদি ভুল থাকে সেটা কিন্তু খুবই গ্রহণযোগ্য না। আমি যে বইটা লিখেছি ম্যাকালজি, সেখানে কিন্তু এগুলো খুব কারেকশন, ওখানে কিন্তু অনেক একুরেট ভাবে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তো কোথায় ভুল আমরা একটু পরেই জানবো। তো মাইনর হেড লসের শুরুটা হয় প্রথমেই হঠাৎ ব্যাস বৃদ্ধির জন্য। সামহাও যদি কখনো পাইপের ব্যাস হঠাৎ বৃদ্ধি পায়, এখানে একটা চিত্র এঁকেছি দেখো, হঠাৎ পাইপের ব্যাস যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা যে হেড লসটা ধরবো সেটা হচ্ছে V1 মাইনাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G। তো এখানে V1 কোনটা V2 কোনটা একটু দেখে নিবে, তাহলে অঙ্ক করার সময় সুবিধা হবে। হঠাৎ ব্যাস হ্রাস পাওয়ার জন্য এই সূত্রটা ম্যাক্সিমাম বই, ম্যাক্সিমাম না, সব বই আমি দেখেছি, এডমিশনের যত বই আছে বা জব প্রিপারেশনের যত বই আছে সব বই ভুল ছিল। হঠাৎ ব্যাস হ্রাস পাওয়ার জন্য যে সূত্রটা সব বই ছিল সেটা হচ্ছে 0.375 ভি স্কয়ার বাই 2G। এটা অ্যাকচুয়ালি ভুল হবে, এটা হচ্ছে 0.5 ভি স্কয়ার ডিভাইডেড বাই 2G। এখন কেন ভুল হচ্ছে, আসলে অন্যান্য বই 0.375 আছে, এটা ভুল, কারণ 0.375 শুধুমাত্র মাউথ পিসের জন্য হবে। মাউথ পিস জিনিসটা কি, ওরিফিসের সাথে যদি একটা ছোট পাইপ সংযুক্ত করে দাও সেটাকে মাউথ পিস বলে। সেই মাউথ পিসের জন্য যদি মানে এই হেড লসটা কাউন্ট করি তখন 0.375, কিন্তু পাইপের জন্য যদি এই হেড লসটা কাউন্ট করি তখন কিন্তু 0.5 ভি স্কয়ার বাই 2G। এখন আমি এটা বলছি, বাকি সবগুলো বইয়ে ভুল, আমি একা শুদ্ধ, সেটা কি হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ তোমরা যদি ইংলিশ লেটার বই অনেক ঘাটাঘাটি করো তাহলে বুঝতে পারবে আসলে আমি যেটা বলেছি সেটা একুরেট। সেই তোমরা ইংলিশ লেটার বই না, যাদের কাছে পলিটেকনিক বই আছে সেই তারা মাউথ পিসের অধ্যায়টা খুলে একটু ভালো করে দেখিও, সেখানে অবশ্যই লেখা আছে যে মাউথ পিসের জন্য 0.375, তখন কিন্তু সিসি দেয়া থাকবে, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন দেয়া থাকে, তখন 0.375, আদারওয়াইজ 0.5, অর্থাৎ পাইপের জন্য 0.5। আমরা এই অধ্যায়ে কিন্তু পাইপ লস, পাইপের হেড লস বলতেছি, পাইপের ভিতরে প্রবাহিত তরলে হেড লস, সেই ক্ষেত্রে অবশ্যই 0.5 ইউজ করতে হবে। তার মানে গতানুগতিক বইগুলোতে টোটালি ভুল ছিল। আরেকটা হচ্ছে ট্যাঙ্ক হতে পানি পাইপে প্রবেশের জন্য। ট্যাঙ্ক হতে পানি পাইপে, তোমরা বুঝতে পারছো একটা ট্যাঙ্ক থাকবে, ট্যাঙ্কের নিচে একটা পাইপ থাকবে, সেখানে প্রবেশের জন্য যে হেড লস সেটা হচ্ছে 0.5 ভি স্কয়ার বাই 2G। অনেকে বলতেছে ভাই এই দুটো সেম হতেই পারে, ইট ডাজন্ট ফ্যাক্ট। আমরা দুইটা সূত্র আলাদা ভাবে ইউজ করব ক্ষেত্র বিশেষে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পাইপ হতে পানি ট্যাঙ্কে প্রবেশের ক্ষেত্রে, পাইপ হতে পানি ট্যাঙ্কে প্রবেশের ক্ষেত্রে। আচ্ছা, এখানে যে সূত্রটা সেটা অনেকেই মানে সবগুলো বই ভুল, সেটা হচ্ছে অন্যান্য বইগুলোতে আছে হচ্ছে পাইপ হতে পানি বাইরে, মানে পাইপ থেকে পানি বের হওয়ার সময় বা বায়ুমণ্ডলে বের হওয়ার সময় এরকম টাইপের আছে, সেটা অ্যাবসলিউটলি ভুল। যখন পাইপ থেকে পানি বায়ুমণ্ডলে নির্গমন হয় তখন কিন্তু কোনো হেড লস হয় না, সেখানে কোনো হেড লস হবে না। আমরা অঙ্ক করলে বুঝতে পারবা হেড লসটা হবে তখনই যখন পাইপ থেকে পানি ট্যাঙ্কে প্রবেশ করবে। তোমরা যদি একটু চিন্তা করো যে এটা একটা ট্যাঙ্ক আছে বা এটা একটা ট্যাঙ্ক, এখানে একটা পাইপ থেকে ঢুকছে পানি, তো এখানে পানি আছে অলরেডি, তুমি যখন পানিটা ঢুকবে এই পানির লেয়ারের কারণে একটা বাধা পাবে, ওই বাধাজনিত যে লসটা সেটাই হচ্ছে বি স্কয়ার বাই 2G। শুধুমাত্র পাইপ থেকে পানি ট্যাঙ্কে প্রবেশ করলে, পাইপ থেকে পানি বায়ুমণ্ডলে গেলে এই বাধাটা পাবে না, সেখানে কোনো ধরনের লস কনসিডার করতে হবে না। লাস্ট যেটা আছে এটাও কিন্তু সব বই ভুল ছিল। দেখো তোমরা কতটা ভুল শিখে আসছো বা গতানুগতিক বইতে কতটা ভুল রয়েছে। আরেকটা আছে পাইপের ভিতরে বাধার জন্য। এখন পাইপের ভিতরে বাধার জন্য প্রথমে বি স্কয়ার বাই 2G একটা সহগ গুণ দিতে হয়, সেটা হচ্ছে এ, এটা হচ্ছে পাইপের ক্ষেত্রফল, এ ডিভাইডেড বাই এ মাইনাস এ, ছোট হাতের এটা হচ্ছে পাইপের ভিতরে যে অবস্টাকল থাকে, যে বাধাটা থাকে, সেই বাধাটার ধরো এটা হচ্ছে আমাদের পাইপ, এখানে একটা বাধা আছে, পানি দিক দিয়ে যাচ্ছে,
তো এই যে এরিয়াটা আছে না, এইখানে যে এরিয়াটা, এটা যদিও প্রশ্নে দেওয়া থাকবে, এই এরিয়াটাই হচ্ছে ছোট হাতের A, অর্থাৎ যেখানে পানিটা ধাক্কা লাগছে সেই এরিয়া। এখানে সিসি, সিসি মানে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন বা সংকোচনের সহগ, -1, এটার উপর একটা স্কয়ার আছে। তো এই সূত্রটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কারণ এটার অঙ্কটা আমি দেখিই নাই তেমন একটা, আসার সম্ভাবনা খুব কম, তারপর তোমরা মুখস্থ করতে পারো। তো এটা ছিল পাইপের ভিতরে বাধাজনিত লস। তো এই ছিল মাইনর হেড লস। এটা ছাড়াও কিন্তু আরো আছে, যেমন ধরো ফিটিং এর ক্ষেত্রে জয়েন্ট লস থাকতে পারে, বা টার্নিং এর ক্ষেত্রে, অর্থাৎ কোথাও যদি বাঁক নেয় পাইপ, সেখানেও কিন্তু বাঁকানোর জন্য লস কাউন্ট করতে হয়, যদি এগুলো এখানে নেই। তো এই ছিল আমাদের মোটামুটি প্রত্যেকটা সূত্র। এখন আমরা সরাসরি গাণিতিক সমস্যায় চলে যাব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে, কারণ এতক্ষণ যা বলেছে এগুলোর আউটপুট আমরা ম্যাথমেটিক্সে দেখতে পারবো। এখন আমরা প্রথম যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে যে একটি 6 ইঞ্চি ব্যাসের আনুভূমিক পাইপ দিয়ে 4 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার চাপে 8 ফিট পার সেকেন্ড বেগে তরল প্রবাহিত হচ্ছে। অর্থাৎ একটা পাইপের ভিতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তরলের বেগ এবং চাপ দেয়া আছে। যদি পাইপের ড্যাটাম 10 ফিট হয়, অর্থাৎ একটা ড্যাটাম কল্পনা, ড্যাটাম জিনিসটা অনেকে চিনে না, অর্থাৎ একটা পাইপ আছে, মনে করো আমার হাতটা আছে, ঠিক আছে, এই হাতটা কত উচ্চতায় আছে আমরা কিভাবে বুঝবো? আমি বিল্ডিং এর 2য় তলায় আছি, যদি এর ফ্লোর থেকে বলি ধরো এটা 4 ফিট বা 5 ফিট উপরে আছে। এখন আমি যদি চিন্তা করি মাটি থেকে, তাহলে মাটি তো আরো মিনিমাম 20 ফিট নিচে, তাহলে 20,000। আসলে আমি কোনটা কিছু একটা রেফারেন্সে বলতে পারবো যে আমার হাতটার উচ্চতা কত? তাহলে আমি আসলে বোঝাতে চাচ্ছি ড্যাটাম জিনিসটা একটা রেফারেন্স, যেখান থেকে আমরা হাইট বিবেচনা করব। আমরা যখন ম্যানোমিটার করেছিলাম, আমরা ড্যাটাম ধরেছিলাম যে কোনো মানে নিজেদের সুবিধার্থে। আর এই যে বার্নলি করব, সেখানে ড্যাটাম হয় প্রশ্নে দেয়া থাকবে, নয় আমরা আমাদের সুবিধা মতো ধরবো। আমি অঙ্ক করার সময় দেখাই দিব যে কিভাবে সুবিধাটা হবে। এই প্রশ্নের ড্যাটামটা ধরেছে পাইপের যেই কেন্দ্রবিন্দু আছে তার থেকে 10 ফিট নিচে, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোলিক্সটা 3টা ইউনিটে থাকতে পারে, সিজিএস থাকতে পারে, এমকেএস থাকতে বা এসআই থাকতে পারে, আর একটা হচ্ছে এফপিএস থাকতে পারে। এফপিএস এর অঙ্কগুলো একটু জটিল, তোমরা মনোযোগ দিয়ে করবে, এই অঙ্কটা কিন্তু এফপিএস এ করা। তো এরপরে যেটা বলেছে যে ক, এখানে 3টা অঙ্ক। ক, যদি পানি প্রবাহিত হয়, যদি এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত, তাহলে মোট হেড নির্ণয় করতে বলেছে। আমরা মোট হেড সমান সমান জানি z প্লাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস পি। তাহলে আমরা ক নম্বরের জন্য মোট হেড এইচ টি বের করব, z 10 ফিট উপরে প্লাস আমাদের হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g, ভিটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 2g, 2 ইন্টু 32। এখন 32 হলো কেন? কারণ এফপিএস এ অভিকর্ষ ত্বরণের মান 32 ফিট পার সেকেন্ড স্কয়ার, এমকেএস এ অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সিজিএস এ অভিকর্ষ এককের মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। আমি ইউনিট কনভার্সনের ভিডিওতে কিন্তু এরকম অনেক ডাটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কোনগুলো মেকানিক্যাল ডিপার্টমেন্টে মুখস্থ করতে হয়। তাছাড়া মেকালজি বইটা তোমরা পড়তে পারো, সেখানে কিন্তু কোন কোন ডাটাগুলো মুখস্থ করতে হবে সেগুলো দেয়া আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা তো আমরা লিখলাম। এরপরে চাপ। এখন পি, তোমরা যারা ম্যানোমিটার করেছো তারা এই পার্টে কোনো সমস্যা থাকার কথা না, যারা ম্যানোমিটার ভালো করেছো। তারপর আমি এখানে চেষ্টা করবো যথাসম্ভব এই চাপের টার্মটা ভেঙে ভেঙে করাতে, কারণ অনেকেই এটা বুঝে না। তো চাপটা আছে 4 পাউন্ড, দেখো আমি এখানে লিখছি 4 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে আমাদের চাপ। এখন আমি এখানে 4 লিখলাম, ইঞ্চিটাকে কনভার্ট করব ফিটে, তাহলে 144 মানে 12 স্কয়ার দ্বারা গুণ দিলাম, ডিভাইডেড বাই রো জি, রোটা হচ্ছে 62.5। এখন জি এর মানটা এখানে হবে না, কারণ এটা হচ্ছে অভিকর্ষী একক, মানে এখানে জি নাই। এটা যদি পাউন্ড ডাল থাকতো তাহলে আমি এখানে জি দিতাম, যেহেতু পাউন্ড, জিটা কিন্তু বাদ যাবে, তাহলে এটাই হবে আমাদের ইকুয়েশন। আর রোজি এস হতো, এসটা হয়নি কারণ এটা তো পানি, 1ই হবে। তো এটা ক্যালকুলেশন করলে পাবা 20216 ফিট অফ H2O, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে খ নম্বর আমরা করব হচ্ছে যদি 0.82 আপেক্ষিক গুরুত্বের তরল প্রবাহিত হয় তখন কি হবে। তো আমরা HT লিখি, প্রথমে 10 আগের মতো, এটাও আগের মতো। অনেকে আমাকে প্রশ্ন করেছে যখন আমি পড়াচ্ছিলাম, তখন এখানে থার্ড জি হয়েছে, এখানে হয়নি। এটা হচ্ছে বেগজনিত উচ্চতা, এটা ফর্মুলাতেই জি আছে, আর এটা হচ্ছে চাপ। এখন এখানে জি থাকলে এখানে জি হবে, না হলে হবে না।
প্লাস আমাদের হচ্ছে 4 × 144, বাকিটুকু ঠিক। এখানে চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে, এটা মূলত রোজি এস, ঠিক আছে, আমি এসটা লিখিনি, এই এসটার মানটা শুধু এখানে বসবে, বাকি সব আগের মতো 0.82, যেহেতু এটা 0.82। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 2 × 2.24 ফিট অফ লিকুইড, অর্থাৎ যেই তরলটা এখানে প্রবাহিত হয়েছিল সেই তরলের হাইটে কিন্তু বের হয়েছে। যখন আমি তরলের দেখো এই তরলের হাইটটা কিন্তু এটা যে 10 ফিট উচ্চতায় ছিল, আবার এই যে এখানে যেটা আছে সেটা এই তরলের ভেলোসিটি, কিন্তু প্রেসারটার মধ্যে আমি তরলে তিনটাই কিন্তু তরলেরই, সেই জন্য আমরা এত ফিট অফ লিকুইড দিয়েছি, আর এইখানে এত ফিট অফ H2O দিয়েছি, যেহেতু এখানে সবগুলো পানি ছিল। এখন আমরা যেই টার্মটা করবো সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বার, সেখানে হচ্ছিল গ্যাস দিয়ে দিয়েছে কত 0.042 পাউন্ড পার ফিট কিউব আপেক্ষিক ওজনে। যদিও এটা আপেক্ষিক ওজন বলেছে, কিন্তু ইউনিটটা খেয়াল করো, সেটা কিন্তু ঘনত্ব দেয়া আছে, অর্থাৎ 0.042 পাউন্ড পার ফিট কিউব, এটা কিন্তু একটা ঘনত্ব দেয়া আছে। তো যেহেতু ঘনত্ব দেয়া আছে, আমরা অবশ্যই এটাকে ঘনত্ব হিসেবে কনসিডার করতে হবে। সেক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো যে এটা যদি ঘনত্ব হয়, মানে রো এর মান দেয়া আছে। এখন আমরা এই নিচে আমি পুরোটা লিখি, এটাকে কনভার্ট করতে হবে, 10 লিখলাম, 8 স্কয়ার লিখলাম, 2 × 32 প্লাস 4 × 144, সেটা আগের মতো। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে রো এস, এটাই হবে, মানে রো ডাব্লিউ এস হবে। দেখো এখানে রো ডাব্লিউ এস বসিয়েছি, তো আমাদের মূলত দরকার নিচে রো ডাব্লিউ এস। তো এখানে আমরা রো এর মানটা পেয়েছি, আমরা এস ইজ ইকুয়াল টু জানি রো ডিভাইডেড বাই রো ডাব্লিউ, তাহলে আমরা রো ইজ ইকুয়াল টু এস ইন্টু রো ডাব্লিউ, এই টার্মটা, তো এই টার্মটাই তো এটা, তা আমাদের তো এই রোটার মানটা তো দেয়া আছে, তাহলে আমরা এটা সরাসরি এটা বসাই 0.042, অর্থাৎ আমরা একটু চালাকি করলাম, শর্টকাট নিয়মে বসিয়েছি। তোমরা চাইলে এটাকে অন্যভাবেও সরাতে পারো, যেভাবে তুমি বুঝে আসে। আমি জাস্ট সিম্পলি এটাকে বসিয়েছি অঙ্কটা ছোট করার জন্য। হার্ডবেসের অঙ্ক যত ছোট করা যায় তত তোমার মার্কস তো কাটবেই না, ক্যালকুলেশন গুলো সহজ হবে, সময়টাও বাঁচবে। তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা 13725 ফিট অফ গ্যাস। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় আনসারটি পেয়ে গেছি। তো আশা করি প্রথম অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা সেকেন্ড টার্মে চলে যাব। এখন যে অঙ্কটা করব, তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, একটি 300 মিলিমিটার ব্যাসের 50 মিটার দীর্ঘ পাইপ ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হেডলস নির্ণয় করে ডার্সি সূত্র দিয়ে যখন এফ এর মানটা দেওয়া আছে, চিজি সূত্র দিয়ে যখন সি এর মানটা দেওয়া আছে। তো আমাদের দুইটা সূত্র ব্যবহার করতে হবে এই অঙ্কটাতে। তো আমরা ডার্সি সূত্র জানি 4FL/VSK ডিভাইড বাই 2GD। 4FL লিখলে কিন্তু এফ এর মান দিয়েছে, ঠিক আছে, FF দিলে আমরা FL/VSK ডিভাইডেড বাই 2GD লিখতাম। তো মানগুলো বসাই আমরা, 4F এর মানটা হচ্ছে 0.00256 ইন্টু এল এর মানটা হচ্ছে পাইপের দৈর্ঘ্য 50 মিটার। আমি সবসময় প্রিফার করি এমকেএস করার, কিন্তু মাঝে মাঝে তো এফপিএস চলে আসে, সেই ক্ষেত্রে আমরা একটু এফপিএস করার চেষ্টা করব। তো ভ্যালোসিটি 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8 ইন্টু পাইপের ব্যাস হচ্ছে 300 মিলিমিটার, তাহলে হচ্ছে 0.3। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 0.783 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেছে, মানে প্রথম পার্টটা হয়ে গেছে। চেজি সূত্র ব্যবহার করি আমরা, চেজি সূত্র জানি আইএল, এখানে আইটা হচ্ছে লস পার লেন্থ। তাহলে এখানে লস পার লেন্থ আমরা ব্যবহার করে বের করবো কিভাবে, আমরা আবার জানি ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার এম আই। তাহলে আমি এখান থেকে আইটা বের করব কিভাবে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার এম আই, মানে দুই পাশে বর্গ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা পাই এম আই ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এখান থেকে আরো পাই আই ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার এম সি স্কয়ার, এভাবে ভাই। তো ভি স্কয়ারের মানটা 3 স্কয়ার ডিভাইডেড বাই 0.075। এখন এটা কিভাবে, মানে এম এর মানটা কিভাবে পেলাম, এম ইজ ইকুয়াল টু ডি বাই 4, ডিটা হচ্ছে 0.3 অর্থাৎ 300 মিলিমিটার ডিভাইডেড বাই 4 আসবে 0.075। এখানে 0.075 ইন্টু এখানে আমাদের সি এর মানটা দেওয়া আছে 60 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসবে 0.03 মিটার পার মিটার, অর্থাৎ লেন্থ, মানে এতটুকু হেড লস হয়েছে এত লেন্থে। আমরা চাইলে এটা নাও লিখতে পারি, সরি 0.033। তো এটা এখানে বসাই 0.033 ইন্টু 50,
ক্যালকুলেশন করলে আসবে 1.67 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমরা এই অঙ্কটা ডার্সির সহগ এবং চেজিস সহগে হেড লস নির্ণয় করে ফেলেছি, মেজর হেড লস বা ফ্রিকশনাল হেড লস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, চিত্রটা এখানে দেখতে পাচ্ছ, খুব ভালো করে চিত্রটা দেখবে। চিত্রে প্রদর্শিত ট্যাঙ্কের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, ট্যাঙ্কের দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রবাহিত পানির নির্গমন নির্ণয় করো, সকল লস বিবেচনা করতে হবে। এই অঙ্কটাতে অনেকগুলো লস আমাদের একসাথে কাউন্ট করতে হবে। তো ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়ে দিয়েছে এফ এর মান। তো আমরা এখানে প্রথমেই 1 নম্বর আর 2 নম্বর, এখানে 3টা সেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বর এবং 2 নম্বর সেকশনের মধ্যে আমরা বার্নৌলির ইকুয়েশন প্রয়োগ করব। তো বার্নৌলির ইকুয়েশন যদি প্রয়োগ করি তাহলে আমরা কি পাই দেখি। তো আমরা একটু দেখো আমি কিভাবে ইকুয়েশন গুলো লিখি। সেটা হচ্ছে z1 প্লাস v1 স্কোয়ার ডিভাইডেড বাই 2z প্লাস p1 divided by rho g, z2 plus v2 square divided by 2g plus p2 divided by rho g। তো এইটুকু হচ্ছে নরমাল। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 1 নম্বর সেকশন 2 নম্বর সেকশন, 1 থেকে পানি 2 এ যাচ্ছে, যাওয়ার সময় কিছু হেড লস হচ্ছে, তাহলে হেড লসটা আমরা 2 নম্বর সেকশনে যোগ করব, কারণ 1 নম্বরে যে টোটাল হেড, 2 নম্বরে কিছুটা হেড কমে গেছে হেড লস হওয়ার কারণে, সেটা আমরা 2 নম্বরে যোগ করব। তাহলে প্লাস এইচ এফ, এইচ মানে টোটাল হেড লস। ঠিক আছে, টোটাল হেড লস কি কি থাকতে পারে সেটা আমরা দেখি। আমরা চাইলে সেটা আলাদা করতে পারি, আমরা আলাদা করব না, আমরা একসাথেই করি। আমরা মানগুলো বসাই। z1 এর মানটা হচ্ছে 8, বাকি সব 0। আচ্ছা, এখানে ট্যাঙ্ক রয়েছে এক পাশে, ট্যাঙ্কে কিন্তু ভ্যালোসিটি নেগলিজিবল, ট্যাঙ্কের লেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নামে, যার কারণে ভ্যালোসিটিটা আমরা নেগলিজিবল ধরছি। আরটা হচ্ছে p1, মুক্ত প্রান্তে গেজ চাপ শূন্য, মুক্ত প্রান্তে হচ্ছে গেজ চাপ শূন্য। সেই জন্য আমরা দেখো এই ট্যাঙ্কের যে এখানে যেটা মুক্ত প্রান্ত, সেই মুক্ত প্রান্তে কিন্তু আমরা গেজ চাপ শূন্য ধরে এই পিটাকে শূন্য লিখেছি। z2 যেহেতু ড্যাটাম ধরেছি 2 সেকশনকে, সেই জন্য z2 এর মানটা 0 হবে, কারণ এটা থেকে 2 সেকশনের কোনো উচ্চতা নাই। v2 এর মানটা আমরা আছে v2 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p2 এর মানটা 0, কারণ এটাও মুক্ত প্রান্ত, এখানে গেজ চাপ শূন্য, প্লাস এখন এখানে আমরা সব হেড লস বসাবো। হেড লস প্রথমে তোমরা যদি দেখো, এই যে পাইপ যেটা আছে, একটা হচ্ছে হলো 3 নাম্বার সেকশনের পাইপ আর একটা 2 নাম্বার সেকশনের পাইপ। তো 3 নম্বরে একটা ফ্রিকশনাল হেড লস হবে, 2 নম্বরে একটা ফ্রিকশনাল সাইড হবে। তো আমরা এখানে লিখতে পারি যে 4 FL, এফ এর মানটা দোনো ক্ষেত্রে 0.01, FL, এল এর মানটা যদি খেয়াল করো, প্রথম যে 3 নাম্বার সেটা হচ্ছে 25, এরপর যেটা আছে সেটা হচ্ছে ভি। এখন এই ভি এর মানটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। আমি এখানে একটু ক্যালকুলেশন করি ভি এর ইকুয়েশনটা, কিংবা আমি এখানে ক্যালকুলেশন করতে পারি। আমরা মূলত বের করব যে 3 নাম্বার সেকশনের ভ্যালোসিটি। তাহলে আমরা লিখতে পারি a3 v3 ইজ ইকুয়াল টু a2 v2। একটু খেয়াল করো আমি কিভাবে করি, π/4 ইনটু, যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে 0.15 স্কয়ার, ইনটু v3 π/4 ইনটু a2 এর মানটা হচ্ছে 0.3 স্কয়ার ইনটু v2। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা v3 ইজ ইকুয়াল টু 4v2। এখন এখানে যেহেতু v3 হবে, যেহেতু এটা 3 নাম্বার সেকশনের করছি, তো v3 ইজ ইকুয়াল টু 4v2 যদি বসাও তাহলে আসবে 16v2 স্কয়ার। তোমরা ক্যালকুলেশন করে দেখিও 16v2 স্কয়ার আসবে। আমরা সবগুলো টার্ম v2 তে নিয়ে যাব, তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। তারপর আছে নিচে হচ্ছে 9.8 ইনটু ডি, ডি এর মানটা এখানে দেয়া আছে দেখো 0.15। এরপর আমরা পরের টার্মটা বসাই, আমরা এরপর এখানে চলে এসেছি আবার 4f 0.01। এরপরে পাইপের লেন্থ হচ্ছে 15, মানে 2 নাম্বার সেকশন, v2 স্কয়ার, যেহেতু 2 নাম্বার সেকশন করছি, 2 ইনটু 9.8 ইনটু 0.3, এটা হচ্ছে 2 নাম্বার সেকশনের লস। প্লাস এবার হচ্ছে আমরা 2টা হেড লস ধরেছি, মেজর হেড লস ধরেছি। এখন আমরা মাইনর হেড লসে চলে যাব। মাইনর হেড লসে প্রথমে রয়েছে ট্যাঙ্ক থেকে পানি পাইপে প্রবেশ করেছে, সেখানে হচ্ছে যেহেতু পাইপে প্রবেশ করেছে,
0.5 আমরা সূত্রগুলো দেখবা v3 স্কয়ার ডিভাইডেড বাই 2g, v3 স্কয়ার ডিভাইড বাই 2g এরকম হবে। তো আমরা চাইলে এখানে মানগুলো বসাতে পারি। v3 মানেই হচ্ছে 4v, এই যে এখানে v3 মানে 4v2, তাহলে এখানে 4v2 যদি বসাই আসবে 16v2 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে। 2g এর মানটা হচ্ছে 2 × 9.8। আমি সরাসরি করছি, তোমরা আলাদাভাবে করিও, মানে দুইটা লাইন করিও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাইপের ব্যাস হঠাৎ বেড়ে গেছে। পাইপের ব্যাস হঠাৎ বেড়ে যাওয়ার কারণে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে v3 স্কয়ার মাইনাস v2, সরি এখানে স্কয়ার হবে না, স্কয়ার ডিভাইডেড বাই 2g এরকম হবে। তো এখানে আমরা v3 এর মানটা জানি 4v2, তো আমি এখানে 4v2 দেখো, তাহলে 3v2 আসে। আমি চাইলে এটা মুছে 3v2 লিখতে পারি। এখন 3v2টাকে আমরা আরো মুছে 9v2 স্কয়ার বসাতে পারি। 2g এর মানটা 2 × 9.8 বসাতে পারি। তো এটা হচ্ছে আমি একটু সিম্পলিফাই করে নিয়েছি, তোমরা চাইলে একাধিক লাইন বাড়াতে পারো। তাহলে এই টোটালটাই হচ্ছে আমাদের টোটাল হেড লস হয়েছে। তো তোমরা এই পুরাটা ক্যালকুলেশন করো, এই পুরাটার মধ্যে শুধু v2টাই আননোন। তোমরা পুরাটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটর করলে ক্যালকুলেশন করলে পাবা v2 = 1.113 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের v2। আমাদেরকে বের করতে বলেছে পাইপের ভিতর দিয়ে নির্গমন। এখন আমরা জানি যে নির্গমন q = a2v2, a2 হচ্ছে π/4 0.3 স্কয়ার ইনটু 1.113, ক্যালকুলেশন করলে আসবে 0.0786 মিটার কিউব পার সেকেন্ড। আমরা চাইলে কনভার্ট করে লিখতে পারি 78.6 লিটার পার সেকেন্ড, কারণ 1 মিটার কিউব সমান হচ্ছে 10⁻³ অর্থাৎ 1000 লিটার। তো আমরা এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, চিত্রটা ভালো করে দেখবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, অঙ্কটা খুব মারাত্মক একটা অঙ্ক, এখানে বোঝার অনেক কিছু আছে। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। তো এখানে আসলে একটা চিত্র দেয়া আছে, চিত্রটা যদি একটু ভালো করে দেখো, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের ভিতরটা কিন্তু বন্ধ। খুব সতর্কভাবে অঙ্কটা করবা। ট্যাঙ্কের ভিতরটা বন্ধ, ভিতরে চাপ দেয়া আছে 20 পাউন্ড ফিট। প্রথমে যেটা তোমরা ভুল করবা, 20 পাউন্ড ফিট, সরি 20 পাউন্ড এফ দেয়া আছে, মানে lbf ডিভাইডেড বাই ইঞ্চি স্কয়ার। প্রথম যে ঝামেলাটা তোমরা করবা, এটা কি পাউন্ড ফিট? না, এটা পাউন্ড ফিট না, এটা হচ্ছে পাউন্ড ফোর্স। পাউন্ড ফোর্স মানেই হচ্ছে পাউন্ড, মানে পাউন্ড লেখা আর পাউন্ড ফোর্স লেখা একই। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে পাউন্ড দ্বারা ভরকে বোঝায়, পাউন্ড ফোর্স দ্বারা বলকে বোঝায়। অর্থাৎ এটা একদম আপডেটটা, যেখানে অনেক জায়গায় আমরা দেখবে কেজি, তোমার ওজন কত? এত কেজি। কেজি তো ভর, তোমার তো ওজন জিজ্ঞাসা করেছে, এটা বল, সেই জন্য কেজি ওয়েট বসতো আগে, এই ওয়েটটাকে বাদ দিয়ে কেজি ফোর্স বোঝানো হয়, মানে যেহেতু এটা একটা বল। তো এই জিনিসটা আপডেট করা হয়েছে। তো এখানে পাউন্ড ফোর্স পার ইঞ্চি স্কয়ারটাই হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। প্রথম গোজামিলটা এখানে হবে। সেকেন্ড কথাটা হচ্ছে এখানে যে এয়ার প্রেসারটা আছে, আচ্ছা এখন খুব সতর্কভাবে অঙ্কটা করবা। সেটা হচ্ছে তোমরা 1 নম্বর আর 2 নম্বর সেকশনে বার্নৌলি ইকুয়েশন প্রয়োগ করব, তাহলে আমাদের নির্গমনের মানটা কোনো না কোনো ভাবে বের হয়ে যাবে। তো আমি যদি 1 নম্বর আর 2 নম্বর সেকশনে বার্নৌলি ইকুয়েশন দিই, z1 প্লাস v1 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p1 ডিভাইডেড বাই rho g ইজ ইকুয়াল টু z2 প্লাস v2 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p2 ডিভাইডেড বাই rho g। আমরা 1 নম্বর আর 2 নম্বর সেকশনে বার্নৌলি ইকুয়েশন প্রয়োগ করেছি, হেডলস টেডলস লাগবে না এখানে। z1 এর যে মানটা সেটা হচ্ছে 5 ফিট, v1 এর যে মানটা, যেহেতু ট্যাঙ্কের ভিতরে v1টা, সেহেতু এটা 0 হবে। p1 খুব সেনসিটিভ জায়গা। আমরা 1 সেকশনটা বন্ধ, সেখানে যে চাপ আছে সেটা যদি আমি ধরি, পরের সেকশনের চাপটাও আমার ধরতে হবে। অর্থাৎ 1 সেকশনে যে চাপটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, কারণ এখানে বায়ু চাপটা কাজ করছে না, যেটা আছে সেটাই অ্যাবসলিউট প্রেসার। পরম চাপ, আমি বলেছিলাম মুক্ত প্রান্তে গেট চাপ 0, কিন্তু মুক্ত প্রান্তে পরম চাপ কখনোই 0 না। মুক্ত প্রান্তে বেগ চাপ 0 আর পরম চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, কারণ আমরা জানি পরম চাপ সমান সমান গেট চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ। এখন গেট চাপ যদি 0 হয় তাহলে পরম চাপ সমান সমান বায়ুমণ্ডলীয় চাপ, এটা মুক্ত প্রান্তের ক্ষেত্রে। কথাটা বলার কারণ আছে,
কারণ হচ্ছে ট্যাঙ্কের ভিতরে যে চাপটা দেওয়া আছে সেটা হচ্ছে পরম চাপ, কারণ ওখানে বায়ুচাপ তো নাই, যেটা আছে সেটাই পরম চাপ। কারণ আমি যদি এখানে 20 × 10⁻⁴, মানে আমি কনভার্সনটা দেখাচ্ছি, ডিভাইডেড বাই এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কেরোসিনের ঘনত্বটা দেয়া আছে যে 50, যদিও ঘনত্ব না, আপেক্ষিক ওজন দেয়া আছে। আমরা জানি আপেক্ষিক ওজন মানে কিন্তু ঘনত্ব, যদি সেটাতে জি না থাকে। আমরা ঘনত্ব ইজ ইকুয়াল টু জানি এটা। এখন এখানে আসেই ঘনত্বটা পাউন্ড পার ফিট কিউব, মানে মূলত আছে পাউন্ড ফোর্স পার ফিট কিউব, মানে পাউন্ড পার ফিট কিউবে আছে। এখন একটু ভালো করে বুঝি, এখানে জি নাই, তার মানে এই জিটা লাগবে না, তার মানে এটা ইজ ইকুয়াল টু এটা 1 PS এর ক্ষেত্রে। তার মানে আমাদের রো এর মানটা দেওয়া আছে, আমি তো এখানে রো এর মানটাই বসাবো। তো আমি এখানে 50.3 বসালাম। এখন খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা এই যে চাপটা বসাইছি এটা হচ্ছে পরম চাপ। যখনই আমরা দুইটা সেকশনে বার্নৌলির ইকুয়েশন প্রয়োগ করব, তখন এক পাশে যদি আমি পরম চাপ ধরি, অপর পাশেও পরম চাপ ধরতে হবে। এক পাশে যদি আমি গেট চাপ ধরি, অপর পাশেও গেট চাপ ধরতে হবে। ম্যাক্সিমাম অঙ্কে যখন মুক্ত প্রান্তের অঙ্ক করো, তোমরা দেখবা যে মুক্ত প্রান্তে তোমরা কি ধরো না, মুক্ত প্রান্তের চাপটা ধরো না, 0 ধরো। অনেক জায়গায় তোমরা দেখবা মুক্ত প্রান্তের চাপ 0 লেখা। 0 না, আসলে মুক্ত প্রান্তের গেট চাপ 0, পরম চাপ কিন্তু আছে, মুক্ত প্রান্তের গেট চাপ 0। এখন এখানে তুমি সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা কিন্তু মুক্ত প্রান্ত, কিন্তু এখানেও আমরা চাপ ধরবো। কারণটা হচ্ছে ভিতরে যে ট্যাঙ্কটা আছে সেখানে পরম চাপ আমরা কাউন্ট করেছি, তার মানে সেকেন্ড পয়েন্টটাও আমরা পরম চাপই কাউন্ট করব। সেকেন্ড পয়েন্টে যদি আমি পরম চাপ কাউন্ট করি, তাহলে কিন্তু সেকেন্ড পয়েন্টের চাপটা 0 হবে না, কারণ পরম চাপটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। সেই জন্য সেকেন্ড পয়েন্টের আমরা বায়ুমণ্ডলীয় চাপ ধরবো। তার মানে যারা এতদিন এটা শিখে এসেছে মুক্ত প্রান্তে চাপ 0, তারা অ্যাবসলিউটলি রং। মুক্ত প্রান্তে গেট চাপ 0, পরম চাপ আছে। আসলে এই অঙ্কটা একটু জটিল, তোমরা একটু ভালো করে যদি করো তাহলে বুঝতে পারবে। আমি এখানে যে চাপটা বসিয়েছি সেটা হচ্ছে পরম চাপ। তাহলে এখানে Z2 এর মান যেটা আছে সেটা হচ্ছে 0, যেহেতু 2 সেকশনে আমি ডেটাম ধরেছি। V2 এর মানটা আমরা বের করব 2 × 9.8। আর এখানে যে চাপটা, যেহেতু এটা মুক্ত প্রান্ত, আমি 0 দিব না, কারণ আগের প্রান্তে আমরা পরম চাপ ব্যবহার করছি। এখানে দিব 14.7 × 144 ডিভাইডেড বাই 50.3। এখন 50.3 কেন দিলাম? এটা যেই তরলে নিয়ে গেছি এটাও একই তরলে নিয়ে গেছে, মানে সেম টার্মে নিয়ে গেছি। এখন কখনো যদি তোমরা এখানে পরম চাপ বসাও আর এই পিটা বের করো, সেটাও কিন্তু পরম চাপই বের হবে। এখানে যদি গেট চাপে বসাও, এখানে যদি যে চাপটা হবে সেটা কিন্তু গেট চাপই পাবা। এই টার্মগুলো কিন্তু কোথাও স্পষ্টভাবে নেই, আমি কিন্তু তোমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোমরা জিনিসগুলো মাথায় রাখবা। আমি যে অঙ্কগুলো করাবো তার অনেক জায়গায় কিন্তু এই টার্মগুলো থাকবে। তো এখান থেকে তোমরা V2 ইজ ইকুয়াল টু পাবা 35.93 ফিট পার সেকেন্ড। তাহলে আমরা Q ইজ ইকুয়াল টু পাবো A2 V2 π/4 ইন্টু 1/12। এখন 1/12 হলো এখানে যে ডায়ামিটারটা হচ্ছে এটা হচ্ছে 1 ইঞ্চি ইন্টু 35.93। ক্যালকুলেশন করলে পাবা 0.196 ফিট কিউব পার সেকেন্ড। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই যে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটাতে বোঝার অনেক কিছু আছে। ঠান্ডা মাথায় আমার কথাগুলো বারবার শুনবা, যতক্ষণ ধরে না বুঝবা খাতায় নোট ডাউন করে রাখবা। এই কথাগুলো কোনো বইয়ে নেই, কোনো টিচার হয়তো তোমাদের বলবে না। সেকেন্ড কথাটা হচ্ছে এই রিলেটেড তেমন কোনো ম্যাথও তোমরা পাবা না। আমি জিনিসটা ক্লিয়ার করার জন্য এরকম টাইপের অনেকগুলো ম্যাথ বইয়ে রেখেছি। তো আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপর লাস্ট আরেকটা অঙ্ক করলেই এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তো পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ চিত্রে, পাইপটির ভিতর দিয়ে 35 লিটার পার সেকেন্ড হারে পানি প্রবাহিত হচ্ছে। 2 নং সেকশনের চাপের তীব্রতা কত? আচ্ছা, খুব ভালো একটা অঙ্ক। আমাদেরকে একটা পাইপ বাঁকা করে দিয়েছে, কেন বাঁকা করেছে তারাই জানে। তো একটা ডেটামও দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম তারা একটা রেফারেন্স দিয়ে দিতে পারে, না দিলে আমরা আমাদের মতো ধরে নেবো। তোমরা চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছ। 1 নম্বর সেকশনে চাপ দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে। 2 নম্বর চাপ বের করতে বলেছে, ডায়ামিটার দেওয়া আছে, হাইট দেওয়া আছে, কিন্তু ভেলোসিটি দেওয়া নেই। কত খারাপ তারা হতে পারে যে ভেলোসিটি আমাদের দেয়নি। তো আমরা অঙ্কটা করি খুবই সহজ। 1 নম্বর 2 নম্বরের বার্নৌলি সূত্র নেই, Z1 প্লাস V1 স্কোয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P1 ডিভাইডেড বাই রো G প্লাস Z2 প্লাস V2 স্কোয়ার ডিভাইডেড বাই 2G প্লাস
টু ডিভাইডেড বাই রো জি। আমরা কি করলাম, 1 নম্বর 2 নম্বরে মানগুলো সূত্র লিখে দেয়। এখন মানগুলো বসাই। z1 এর মানটা হচ্ছে 6। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি, মানে ভেলোসিটি হেড। এখানে ভেলোসিটি দেয়া নেই কিন্তু নির্গমন আছে, আমরা চাইলে নির্গমন থেকে ভেলোসিটি বের করতে পারি। আমরা জানি যে ভি যেহেতু 1 বের করব, কিউ ডিভাইডেড বাই a1 এটা হবে। কিউর মানটা হচ্ছে 35টাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই, 35 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা মিটার কিউবে চলে যাবে। পাই বাই 4 আমরা এখানে দিতে পারি পাই বাই 4 0.2 স্কোয়ার। এখান থেকে আমরা পাবো ভেলোসিটি হচ্ছে 1.114 মিটার পার সেকেন্ড। সিমিলারলি আমরা যদি v2 করি, কিউ ডিভাইডেড বাই a2, কিউর মানটা 35 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই পাই বাই 4 0.1 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 4.456 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুইটা সেকশনের কি পেয়ে গেছি, v1 আর v2 পেয়ে গেছি। আমরা মান বসাতে পারি 1.114 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 প্লাস p1। প্রথমটা চাপ হচ্ছে, খেয়াল করবে, 39.24। তোমরা একটু ভালো করে চিত্রটা দেখলে বুঝতে পারবা। 39.24 এটা কিন্তু নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে যদি নিয়ে যাই, এটা কিন্তু মিটার স্কোয়ারে চলে এসেছে। নিচে রো জি হবে, তো রো জি যদি বসাই 1000, জি 9.8। ঠিক আছে, যেহেতু এখানে পানি প্রবাহিত হচ্ছে, না হলে অন্য কিছু তরল প্রবাহিত হলে এখানে আমরা আপেক্ষিক গুরুত্বটা লিখতাম রো জি এস। 2 নম্বর সেকশনে চলে যাই। z2 এর মান 4, v2 এর মানটা হচ্ছে 4.456 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 প্লাস p2। p2 এর মানটাই আমরা এখানে মূলত বের করব। আমরা p2 এর মানটা কোন ইউনিটে বের করব এটা ডিপেন্ড করে আমাদের উপর। আমরা এখানে 10 টু দি পাওয়ার 4টা যদি দেই, ইন্টু 10 টু দি পাওয়ার 4 দিলাম, তার মানে আমি ধরে নিয়েছি p2টা হচ্ছে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার ধরে নিছি বলেই তো 10 টু দি পাওয়ার 4টা দিয়েছি। 1000 ইন্টু 9.8, এই জিনিসটা সহজে বোঝা যায়। দেখো এখানে এই পিটা ছাড়া বাকি সবগুলো আমি হুবহু সেম বসিয়েছি, তার মানে এই পি এর যে ইউনিট, এতটুকুর যে ইউনিট, এটার হচ্ছে ইউনিট হবে। এতটুকুর ইউনিট হচ্ছে নিউটন পার সেন্টিমিটার স্কয়ার, তার মানে এই p2 এর মানটাও আসবে নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা p2 ইজ ইকুয়াল টু পাবো 40.27 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। আশা করি এই প্রত্যেকটি ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ। পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেকগুলো ম্যাথ করব। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।